হ্যালো, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আজাদ স্যার এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে নোটিফাইড হন। ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আমি আজ তোমাদের দশম শ্রেণীর অঙ্কের পেজ নাম্বার 254 থেকে 260 পর্যন্ত এখানে জ্যামিতির প্রয়োজনীয় জ্যামিতিগুলোকে ভালোভাবে আলোচনা করে দিচ্ছি এবং অনুশীলনীর কয়েকটি অঙ্ক আলোচনা করে দেব। তো অনুশীলনী সহ আলোচনা করলে ভিডিও একটু দীর্ঘায়িত হবে, সুতরাং ধৈর্য ধরে ভিডিওটি পুরো দেখবে, তাতে তোমাদেরই উপকার হবে। এখানে অনেক কিছুই আছে, কিন্তু বিশেষ যে জায়গাগুলো তোমাদের লাগবে সেগুলো নিয়ে আলোচনা করছি। এই যে তোমরা স্টার্টিং পেজ লক্ষ্য করো 254। তো 254-এর ফার্স্ট পেজে বিশেষ কিছু বিষয় নেই, এগুলো দেখতে হবে না। আমি সরাসরি চলে আসি তোমাদের 48 নাম্বার থিওরেম তথা উপপাদ্যের হেডলাইন দেখতে পাচ্ছ যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে সেই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয়ের সদৃশ্য হবে এবং ওই দুটো ত্রিভুজ সদৃশ্য হবে এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে। তো তোমাদের বইয়ে ছবি আছে, এই চিত্র আছে, চিত্র থেকে আমি ডিটেলস বলছি। তো চিত্র কিভাবে অঙ্কন করতে হয়, কারণ আমাদের এখানে সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব বলেছে। তো সমকোণ কি করে শুধু স্কেল দিয়ে তোমরা পরীক্ষা হলে আঁকাবে সেটি দেখিয়ে আমি শুরু করছি। তো ভালো করে লক্ষ্য করবে। তোমরা প্রথমে এরকম একটি স্ল্যান্টিং লাইন নেবে, এরকম মোটামুটি স্ল্যান্টিং একটা লাইন টানবে। আমি এখানে ত্রিভুজটি একটু বড় করে আঁকাবো, তাতে তোমাদের সুবিধা হবে। তো এই বিন্দুতে স্কেলের যে কোনো একটি বড় দাগকে মিলিয়ে নেবে, ম্যাচ করে নেবে। এই যে দাগ দেখো, এই দাগ লাইনের সঙ্গে মিলে গেছে। এবার যদি তোমরা লাইন এখানে যদি সরলরেখা অঙ্কন করো, তাহলে কিন্তু এটি পুরোপুরি একদম পারফেক্ট 90 ডিগ্রি হবে। অর্থাৎ এই ত্রিভুজটি কি হয়ে গেল, আমাদের সমকোণী ত্রিভুজ হয়ে গেল। যে লাইনটি আমি এখন অঙ্কন করছি সেটি কিন্তু অতিভুজ হবে। এই হলো সমকোণী ত্রিভুজ, যার এই কোণটি সমকোণ। তো আমি নাম দিচ্ছি এখানে তোমরা প্রয়োজনে এইভাবে ত্রিভুজটি একটু ইরেজ করে ঠিকঠাক করে নেবে। যাই হোক, তো এখানে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করতে হবে। এবারও লম্ব অঙ্কন করার সময় দেখো, আমি সমকৌণিক বিন্দুকে ঠিক রেখে এখানে একটা লাইন এই সরলরেখার সঙ্গে মিলিয়ে নিয়েছি। তো এভাবে অঙ্কন করলে তবে তোমরা সঠিক 90 ডিগ্রি বা লম্ব অঙ্কন করতে পারবে। ত্রিভুজের আমি নাম দিচ্ছি, এখানে দিলাম এ, তোমাদের চিত্রের সঙ্গে মিল রেখে বুঝিয়ে দিচ্ছি যাতে সুবিধা হয়। বি, এখানে সি, আর এখানে ডি। যেহেতু লম্ব অঙ্কন করেছি, লম্ব চিহ্ন কিন্তু অবশ্যই দেবে। এই কোণগুলি কি সমকোণ। এবার দেখো, পাশে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। এই প্রত্যেকটি ত্রিভুজ, এই ত্রিভুজ দুটো নিজেরা যেমন সদৃশ্য, তেমনি প্রত্যেকে আবার মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। তো কি কি সদৃশ্য প্রমাণ করতে হবে আমি একটু পাশে লিখে নিই। নাম্বার 1 প্রমাণ করতে হবে, এই যে ত্রিভুজ আছে, এই ছোট ত্রিভুজটির নাম হচ্ছে, তোমরা ডিবিএ বা এবিডি বলতে পারো। ত্রিভুজ এবিডি সদৃশ্য চিহ্ন তোমরা নিশ্চয়ই জানো। এরকম সদৃশ্য ত্রিভুজ এবিসি, বড় ত্রিভুজ, সেই মূল বৃহত্তর ত্রিভুজ এবিসি। 2 নম্বর প্রমাণ করতে বলছে যে এই দিকে ডান দিকে ত্রিভুজ এসিডি সদৃশ্য ত্রিভুজ এবিসি। এবং 3 নম্বর হলো
এই দুটো ত্রিভুজ নিজেরা সদৃশ্য, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি সদৃশ্য ত্রিভুজ এ সি ডি। এবার আমরা প্রমাণ শুরু করছি। প্রথমে আমি যেটুকু হালকা শেড করেছি তার সঙ্গে মূল ত্রিভুজকে তুলনা করি। তো ত্রিভুজ এ বি ডি এর সঙ্গে আমি তুলনা করছি, জাস্ট এমনি দাগ দিলাম, ভাষা পুরো লিখছি না, বইয়ে আছে। এর সঙ্গে পুরো ত্রিভুজ, মূল বড় ত্রিভুজ এ বি সি এর তুলনা করছি, করে দেখি কি কি পাচ্ছি। নাম্বার 1, লক্ষ্য করো এই যে কোণটি, এর নাম কি? ছোট ত্রিভুজের ক্ষেত্রে এর নাম এ বি ডি, আর বড় ত্রিভুজের ক্ষেত্রে, পুরো বড় ত্রিভুজের ক্ষেত্রে এর নাম হচ্ছে এ বি সি। এই দুটো কিন্তু একই কোণ, কোনো পৃথক কোণ না। রোমান 2, এই ছোট ত্রিভুজের এই কোণটি দেখো, বক্স সিম্বল মানে কি 90 ডিগ্রি ছিল, নাম কি? এ ডি বি ইকুয়াল টু বৃহত্তর ত্রিভুজের বি এ সি। এরা প্রত্যেকে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমি কিন্তু আবারও বলছি, পূর্ণ ভাষা লিখছি না, কিন্তু মুখে আমি বলে যাচ্ছি। তার মানে আমরা এই দুটো ত্রিভুজকে সদৃশ্য কোণী, অপর কোণটি সমান হবে, না লিখলেও হবে, কিন্তু তার সঙ্গে সদৃশ্য কোণী বলতে পারি। অতএব ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ, বৃহত্তর ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ্য কোণী, তথা যখন দুটো ত্রিভুজ সদৃশ্য কোণী হয় তখন তারা কি হয়? তারা পরস্পর সদৃশ্য। তাহলে দেখো আমাদের 1 নম্বর পয়েন্ট কিন্তু প্রমাণ হয়ে গেল, 1 নম্বরটা প্রুভড হয়ে গেল। আবারও বলছি, তোমরা ভাষা বইয়ের সঙ্গে মিলিয়ে লিখবে। আমি তোমাদের বোঝানোর জন্য সংক্ষিপ্তভাবে পূর্ণ ভাষা লিখতে পারছি না। এবারে আমি দেখো ডান দিকের ত্রিভুজের সঙ্গে যদি পুরো ত্রিভুজ কল্পনা করি, কম্পেয়ার করি, তাহলে লক্ষ্য করে ডান দিকের ত্রিভুজের এই কোণটি 90 ডিগ্রি, আর বড় ত্রিভুজের এই কোণটি 90 ডিগ্রি। অর্থাৎ ডান দিকের যে ছোট ত্রিভুজ এর নাম কি? এবিডি, এডিসি, এর সঙ্গে আমি তুলনা করছি ত্রিভুজ এবিসি। তো এডিসি এর ডি কোণ 90 ডিগ্রি, আর বড় ত্রিভুজের বিএসি এই কোণটিও 90 ডিগ্রি। তাই লিখলাম এই কোণ আর বিএসি 90 ডিগ্রি। আর এই ত্রিভুজের এই কোণ, এর নাম হচ্ছে কি? কোণ এসিডি। বড় ত্রিভুজের কোণ এসিবি, এরা কি কোণ? একই কোণ বা সাধারণ কোণ। তাহলে আমরা কি বলতে পারি? এই দুটো ত্রিভুজ সদৃশ্য কোণী তথা সদৃশ্য। অতএব ত্রিভুজ এডিসি সদৃশ্য ত্রিভুজ এ বি সি। এটি ছিল আমাদের 2 নম্বর, প্রুভড হয়ে গেল। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এটি ছিল আমাদের 1 নম্বর প্রমাণ হয়েছে, এখন হয়ে গেল 2 নম্বর। এবার এই দুটো প্রমাণের মধ্যে লক্ষ্য করো, এবিডি যে ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, এডিসি সেই ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, অর্থাৎ মূল বৃহত্তর ত্রিভুজের সঙ্গে দুজনেই সদৃশ্য। তাহলে এই দুটো ত্রিভুজ একই ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হওয়ার জন্য এরা নিজেরা কী হবে? সদৃশ্য। তার মানে আমি বলতে পারি কি? ত্রিভুজ এ বি ডি সদৃশ্য ত্রিভুজ এ ডি সি। এটি ছিল আমাদের 3 নম্বর। তাহলে বুঝতে পারলে এই 48 নম্বর থিওরেম তোমরা তাহলে বুঝতে পারলে, উপপাদ্য বা থিওরেম 48 তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হলো। এবার তোমরা আমি যেরকম বললাম বইয়ের সঙ্গে মিলিয়ে পড়ে দেখবে, কারণ এই উপপাদ্যটি খুব প্রয়োজনীয়। এর সঙ্গে সম্পর্ক রেখে এর পরের যে প্রয়োগ এবং এখানে অনুশীলনী আছে 18.4, সব কিন্তু এর সঙ্গে সম্পর্কিত। তো যাই হোক, এই বিষয়টি তোমরা ভালো করে দেখবে। আর পুরনো একটি কথা বলি, যখন দুটি ত্রিভুজ সদৃশ্য কোণী তথা সদৃশ্য হয় তখন তাদের কি হয়? অনুরূপ বাহুগুলির সমানুপাতি হয়। এবার আমাদের এখান থেকে কি কি প্রয়োগ লাগবে সেই প্রয়োগগুলো আমি আলোচনা করছি। তো এখানে দেখো, প্রথমে আছে 19 নম্বর প্রয়োগ। তাতে 3টি সম্পর্ক, এই প্রয়োগ থেকে, এই উপপাদ্য থেকে 3টি সম্পর্ক উপস্থাপন করা হয়েছে, যেগুলো দিয়ে তোমরা অনেক অবজেক্টিভের সমস্যার সমাধান করতে পারবে। তা 19 নম্বরের হেডলাইন পড়ে দেখো, এরকমই ত্রিভুজ সেম একই নামই আছে। তা আমাদের প্রমাণ করতে বলেছে এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু বিডি। বৃহত্তর ত্রিভুজের এই কোণটি সমকোণ, আর এগুলো 90 ডিগ্রি টানা আছে, একই রকম আছে। তো এবি স্কোয়ার অর্থাৎ বৃহত্তর ত্রিভুজের ভূমি এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু বিডি, বিসি ইন্টু বিডি।
আবার আগে আমি 3 নম্বর বলি, এসি স্কোয়ার, এই লম্ব স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু সিডি, বিসি ইন্টু সিডি। প্রথমে ছিল বিসি ইন্টু বিডি ছোট অংশ, বিসি ইন্টু এই ছোট অংশ, আর এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু এই ছোট অংশ সিডি। তো যাই হোক, আর মাঝখানে এডি মানে এই লম্বটি এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি। এই সম্পর্ক তিনটি মনে রাখলে তোমাদের পরবর্তী অবজেক্টিভের সুবিধা হবে। কিন্তু সম্পর্ক তিনটি কীভাবে এলো আমি একটি দেখিয়ে দেবো, বাকি দুটো এখানে করা আছে, তোমরা একটু দেখে করবে। তো আসছি সেই সম্পর্কের আলোচনায়। আমি এই চিত্রকে সামনে রেখে তোমাদের সম্পর্কগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথম কথা দেখো, আমরা উপপাদ্যতে প্রমাণ করলাম যে এইভাবে যদি লম্ব অঙ্কন করা যায়, যদি এইভাবে সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করা যায়, তাহলে এই ত্রিভুজটি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হয় এবং এই ছোট ত্রিভুজটি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হয়, আবার নিজেরা সদৃশ্য হয়। প্রথমে আমি যেমন এই ত্রিভুজ মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য ধরব, সেই পয়েন্ট থেকে আমরা শুরু করছি। ত্রিভুজ এ বি ডি সদৃশ ত্রিভুজ মূল ত্রিভুজ এ বি সি। তখন লক্ষ্য করো যে তাদের অনুরূপ বাহুগুলি কি হয়, সমানুপাতিক। তো লক্ষ্য করো তোমরা, এই ত্রিভুজের সঙ্গে যখন আমি বড় ত্রিভুজ তুলনা করেছি তখন এর বি কোণ বড় ত্রিভুজের বি কোণের সমান ছিল, এবং এই ত্রিভুজের এই কোণ সমকোণ ছিল, আর বড় ত্রিভুজে এটি সমকোণ। তাহলে এই ছোট ত্রিভুজের এই বাকি কোণটি বড় ত্রিভুজের কোন কোণের সমান ছিল, এই কোণের সমান ছিল। তো তোমাদের আমি শিখিয়েছি, আগের ভিডিওতে বলেছি যে অনুরূপ বাহু কীভাবে তোমরা নির্ধারণ করবে। এই ত্রিভুজের যে কোণের সঙ্গে ওই ত্রিভুজের যে কোণের মিল, তার বিপরীত বাহু অপর ত্রিভুজের সেই কোণের বিপরীত বাহুকে বলা হয় অনুরূপ বাহু। তাহলে আমি যদি এই ত্রিভুজের এবি বাহুটি নিই, এবি কার বিপরীত কোণ, এই সমকোণের বিপরীত কোণ। তাহলে বৃহত্তর ত্রিভুজের এর সমকোণের সমান ছিল এই সমকোণ। তাহলে যদি আমি এই সমকোণের বিপরীত বাহু এবি নিই, তাহলে বৃহত্তর ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু কী হবে, বিসি। তাহলে অনুরূপ বাহু দুটির অনুপাত করলাম, সমানুপাতি আমরা জানি। আচ্ছা, এই ছোট্ট ত্রিভুজের যদি আমি বিডি নিই, বিডি যা হচ্ছে এই কোণের বিপরীত বাহু বিডি, তাহলে বৃহত্তর ত্রিভুজের, দেখো আমি ডবল দাগ দিয়ে রাখছি তোমাদের সুবিধার জন্য, তাহলে বৃহত্তর ত্রিভুজের এই কোণের অনুরূপ কোণ এটা। তাহলে এই কোণের বিপরীত বাহু যদি বিডি নিই, তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটি, এবি। তো এখান থেকে তোমরা বলতেই পারো, দেখতে পাচ্ছ তোমরা, তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এবি স্কোয়ার ইকুয়াল টু বজ্রগ্রহণ করলে বিসি ইন্টু বিডি। হয়তো বা ক্যামেরার বাইরে গেছে, আমি আরেকবার বলছি। আমরা এই ত্রিভুজের সঙ্গে বৃহত্তর ত্রিভুজটি নিয়েছি। তো এই ত্রিভুজের যদি এবি বাহু নেই, ছোট ত্রিভুজের এবি বাহু মানে এই সমকোণের বিপরীত বাহু, তাহলে বড় ত্রিভুজের এই সমকোণের বিপরীত বাহু কোনটি, বিসি। তাহলে এবি বাই কী হবে, বিসি। এই দুটোকে বলা হয় অনুরূপ বাহু। এবার ছোট ত্রিভুজের বিডি নিলাম, যদি বিডি নেই, তার মানে এই কোণের বিপরীত বাহু, তো এই কোণের সঙ্গে এই কোণ সমান ছিল, তাহলে এর বিপরীত বাহু কোনটি হবে, এবি, বিডি বাই এবি। তাহলে লক্ষ্য করো, বজ্রগ্রহণ করলে এবি স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে, বিসি ইন্টু বিডি, বিসি ইন্টু বিডি। এভাবে তোমাদের 19 নম্বর প্রয়োগের প্রথম পার্ট আমি বুঝিয়ে দিলাম, 1 নং শর্তটি বুঝিয়ে দিলাম, আর দুটোকে তোমরা নিজেরা একটু দেখে নেবে। এবার আমরা আসি পরের পৃষ্ঠায়। আমি বলবো তোমরা এখানে একটা অবজেক্টিভ আছে, দেখো 20 নম্বর প্রয়োগ আর 21 নম্বর করতে বলা হয়েছে, কারণ 21 নম্বরের সেম অঙ্ক আছে তোমাদের অনুশীলনীতে। আমি অনুশীলনীতে বুঝিয়ে দিব, তোমরা 21 নম্বর আগে নিজেরা ট্রাই করবে। এবার আমি আসছি 22 নম্বর প্রয়োগে। এবারে তাহলে 22 নম্বর প্রয়োগ নিয়ে আলোচনা করি। 22 নম্বর প্রয়োগের কোশ্চেন দেখো, এবিসি ত্রিভুজ আছে, এখানে চিত্রে দেখো এবিসি ত্রিভুজ, যার শীর্ষবিন্দু এ থেকে বিসির উপর লম্ব টানা হয়েছে এডি, কিন্তু এই কোণটিকে 90 ডিগ্রি বলা নেই, এবং সাথে আরেকটি কন্ডিশন আছে, বিডি বাই ডিএ ইকুয়াল টু ডিএ বাই ডিসি। এই দুটো শর্ত, একটি হচ্ছে লম্ব টানা হয়েছে আর এটি দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে এবিসি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই কোণটি সমকোণ হবে, সেটি আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ
আগের ঠিক অনেকটা বিপরীত টাইপের। আচ্ছা, আমরা এখানে যে লম্ব টেনেছি তার মানে এই দুটো কোণ কী হয়েছে, 90 ডিগ্রি করে হয়েছে। তো সেই কথাটি মাথায় রাখবে। এবার আমরা প্রমাণ শুরু করছি। দেখো আমি এখানে তোমাদের বইয়ের মতোই চিত্র করেছি, একটু দেখে যাও, বুঝে যাবে। এবার ব্যাপারটা হলো যে যখন আমরা এখান থেকে লম্ব টানলাম, তো লম্ব মানে কি, এই দুটো কোণ কী হবে, সমকোণ হবে। আমি মার্ক করলাম সমকোণ। তো আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কম্পেয়ার করে দেখি কি কি। ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি সি, এই দুটো ত্রিভুজে লক্ষ্য করছি আমরা এই কোণ আর এই কোণ কি সমকোণ, দুটো কোণ সমকোণ। কোন কোন কোণ সমকোণ, কোণ এ ডি বি আর কোণ এ ডি সি দুটো 90 ডিগ্রি, অর্থাৎ দুটো ত্রিভুজের দুটি কোণ সমান। আবার আরেকটি শর্ত দেওয়া আছে, কি বইয়ে দেখো দেওয়া আছে, সেই কোণের ধারক বাহু দুটি সমানুপাতিক। অর্থাৎ এই কোণের ধারক বাহু কি আছে, বিডি বাই ডিএ, বিডি বাই ডিএ। এই কোণের ধারকের এখানে বিডি নিয়েছে আর এই কোণের ধারক হিসাবে নিয়েছে ডিএকে, ইকুয়াল টু দেওয়া আছে, তোমাদের কোশ্চেনে দেখো দেওয়া আছে ডিএ। এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের ধারক বাহু এই ডিএ বা এডিকে নিয়েছে, আর এর ক্ষেত্রে ধারক বাহু কী নিয়েছে, ডিসি। এই শর্ত দেওয়া আছে। তো তোমরা আগের পার্টে লক্ষ্য করেছো যে দুটি ত্রিভুজের একটি করে কোণ যদি সমান হয় এবং তাদের সেই কোণের ধারক বাহুগুলি যদি সমানুপাতি হয়, তাহলে এই ত্রিভুজ দুটিকে কী বলা হয়, সদৃশকোণী তথা সদৃশ। তার মানে আমি বলতে পারছি ত্রিভুজ এ বি ডি সদৃশ ত্রিভুজ বা সদৃশকোণী এ ডি সি। তো সদৃশকোণী মানে এদের কোন কোন কোণ সমান হবে। এবার কোণ ধরার নিয়ম হচ্ছে, আমি যখন বিডি বাহু নিয়েছি তার বিপরীত কোণ, বিডির বিপরীত কোণ কোনটা, এই কোণটি নাম কি, কোণ বিএডি এর সমান হবে এই ত্রিভুজের ডিএ বাহুর বিপরীত কোণ। এই যে ডিএ বাহুর বিপরীত কোণ আমি মার্ক করেছি আগেই, ডবল দাগ দিয়ে রেখেছি। কী নাম কোণটি, কোণ হচ্ছে এসিডি। আর যখন এই ত্রিভুজের ক্ষেত্রে আমি ডিএ বাহুকে নিয়েছি, এই যে ডিএ, তাহলে তার বিপরীত কোণ কোনটি, এটি নাম কি, কোণ এ বি ডি। আর ঠিক ডিসি বাহুর বিপরীত কোণ, ডিসি এর বিপরীত কোণ এই কোণটি, কোণ ডিএসি। এইভাবে যেমন তোমরা অনুরূপ কোণকে ধরতে পারবে, বাহু থেকে অনুরূপ কোণ ধরা যায়, অনুরূপ কোণ থেকে বাহু ধরা যায়। বুঝতে পারলে তাহলে ধরার নিয়মটি। এবার লক্ষ্য করো, তো আমি যদি এই কোণটি বিএডি, আচ্ছা এই কোণটি আগে লিখছি, তোমাদের বইয়ের সঙ্গে মিল পাবে, এ বিডি প্লাস এই কোণটি লিখলাম এ সি ডি। চিত্রে দেখো এ বিডি কোণটি, এ বিডি আর এ সি ডি, অর্থাৎ বৃহত্তর ত্রিভুজের মধ্যে এই সূক্ষ্ম কোণ দুটিকে যদি আগে যোগ করি, তাহলে আর কি কি থাকে, বিএড এবিডি এর সঙ্গে কোন কোনটি ছিল, এটি, আর এই এসিডি এর সঙ্গে কোন কোনটি ছিল, সমান এটি। তাহলে এবিডি প্লাস এসিডি যদি লিখি, তাহলে আমাকে নিশ্চয়ই লিখতে হবে এই কোণটি ডিএসি প্লাস এই কোণটি, এই যে এসিডি এর সমান ছিল বিএডি, তাই লিখলাম। তো এটিকে বৃহত্তর ত্রিভুজের ক্ষেত্রে এদেরকে সংক্ষেপে কোন কোনটি লিখব, বি কোণ। চিত্রে লক্ষ্য করো, বি কোণ একদম বৃহত্তর ত্রিভুজে আমি এবার তাকাচ্ছি। এসিডি কোণ মানে সংক্ষেপে লিখলাম সি কোণ। আর ডিএসি আর বিএডি যদি যোগ করি, এটি আর এটি যদি যোগ করি, তাহলে একসঙ্গে এই বৃহত্তর কোণটি পাবো, নাম কি, সংক্ষেপে কোণ লিখলে এ। ধরো আমি উভয় দিকে এ কোণ যোগ করলাম, এখানে এ কোণ যোগ করলাম, জাস্ট অ্যালজেব্রার মতো বোথ সাইডে একই জিনিস যোগ করলাম। তাহলে এখানে দুটো এ যোগ করলে কী হবে, 2a। কোনো ত্রিভুজের তিনটি কোণ, এবার সবসময় বৃহত্তর ত্রিভুজের দিকে তাকাবে, তিনটি কোণের যোগফল কত, 180 ডিগ্রি, ইকুয়াল টু 2a। তাহলে 2a ইকুয়াল টু আমরা পেলাম 180 ডিগ্রি। তাহলে শুধু এ কোণ ইকুয়াল টু কত পাবো, 90 ডিগ্রি। আবারও বলছি, আমি তো বৃহত্তর ত্রিভুজের কথা বলেছি। চিত্রে আসো, তাহলে বৃহত্তর ত্রিভুজে এবিসি ত্রিভুজের এ কোণ মানে এই পুরো কোণটি কত, 90 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজটি কি,
সমকোণী ত্রিভুজ। ঠিক এটি প্রমাণ করতে বলা ছিল। তাহলে প্রমাণ হয়ে গেল, 22 নম্বর হয়ে গেল। আমি তোমাদের বলবো 23 নম্বরটা তোমরা একটু নিজেরা কিন্তু করবে, তত ইম্পর্টেন্ট নয়, 23 নম্বর করবে। যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এখানকার প্রয়োগগুলোর মধ্যে সেটি হলো 24 নম্বর। খুব ছোট্ট প্রয়োগ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি তার চিত্র করে রেখেছি, তোমরা কোশ্চেন থেকে দেখে নাও, আমি সরাসরি বলছি। বলা আছে যে একটি বৃত্তের এবি হচ্ছে ব্যাস এবং কেন্দ্র ও বলা আছে, এখানে দিলেও হয় না দিলেও হয়, কোনো ব্যাপার না। তা বৃত্তের পরিধির উপর পি যে কোনো একটি বিন্দু, সেই পি বিন্দু থেকে এ বি এর উপর লম্ব টানা হয়েছে কি পিএন। এই অবস্থায় প্রমাণ করতে বলছে পিবি স্কোয়ার ইকুয়াল টু এ বি ইন্টু কিন্তু বিএন, পিবি স্কোয়ার ইকুয়াল টু এ বি ইন্টু বিএন। তো তোমরা নিশ্চয়ই জানো যে যেহেতু এ বি হচ্ছে বৃত্তের ব্যাস, তাই এ পি বি এটি হলো অর্ধবৃত্তস্থ কোণ। অনেক আগে উপপাদ্যটি পড়েছে, তাহলে এই কোণটি কত হবে? সমকোণ। আবার যেহেতু এটি লম্ব টেনেছি, তাহলে এই কোণটি কী হবে? সমকোণ। এবার লক্ষ্য করো, এরকম দাগ দিয়েছি যে ত্রিভুজটি, অর্থাৎ আমি তোমাদের পাশে লিখি জায়গার সুবিধার জন্য, ত্রিভুজ পি, ত্রিভুজ আগে বড় ত্রিভুজটি নিই, এ বিপি। তোমাদের এবিপি মানে এ বিপি বৃহত্তর ত্রিভুজের সঙ্গে এই ছোট্ট ত্রিভুজটি, কি ত্রিভুজের নাম? পি বি এন। এই দুটো কি? সদৃশ্যকোণী তথা সদৃশ্য। তো কোন সমান? ঠিক 48 নম্বর উপপাদ্যে যেমন দেখলে তোমরা, সেভাবে যদি প্রমাণ করো, তাহলে আমি দাগ দিয়ে রেখেছি, তাহলে এর বৃহত্তর ত্রিভুজের এই কোণটি ক্ষুদ্রতর ত্রিভুজের এই কোণের সমান হবে। বৃহত্তর ত্রিভুজের এই 90 ডিগ্রি কোণটি ক্ষুদ্রতর ত্রিভুজের 90 ডিগ্রি কোণের সমান, আর বৃহত্তর ত্রিভুজের এই কোণটি ক্ষুদ্রতর ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের সমান, তারা একই কোণ। তাহলে কোণগুলো সম্পর্কে তোমাদের ধারণা হলো। তাহলে কোণের বিপরীত বাহুকে অনুরূপ বাহু বলে। তাহলে এই কোণের বিপরীত বাহু আমি এখান থেকে তোমাদের বলছি কি নাম? পিবি বাই এই কোণের সমান ছিল এই কোণ, তাহলে এর বিপরীত বাহু কোনটি হবে? বিএন ইকুয়াল টু এবি। এবি হচ্ছে তোমার এই যে সমকোণ ছিল তার বিপরীত বাহুর নাম কি? বড় ত্রিভুজের ক্ষেত্রে এই সমকোণের বিপরীত বাহুর নাম কি? এবি, মানে অতিভুজ এবি বাই ছোট ত্রিভুজের এই কোণের বিপরীত বাহুর নাম কি? পিবি। দেখো খুব সিম্পল ব্যাপার, এখানে বজ্রগুণ করলে পিবি স্কোয়ার ইকুয়াল টু এ বি ইন্টু বিএন। একটি মূল কথা আমি এখানে বলি, এটাই প্রমাণ করতে বলছে, তোমাদের প্রমাণিত হয়ে গেল। মূল কথা হলো, তোমাদের যখন বাহুর অনুপাত দরকার পড়বে, তখন তোমরা না কোণগুলোকে আগে মার্ক করে নেবে যে কোন কোণের সমান। এখানে এই দুটো ত্রিভুজের কোণ সমান ধরতে গেলে কিভাবে ধরবে? যে দেখো বৃহত্তর ত্রিভুজের এই 90 ডিগ্রি ছোট ত্রিভুজের এই কোণের সমান, তাহলে বৃহত্তর ত্রিভুজের এই কোণটির নাম হচ্ছে এ বিপি, ছোট ত্রিভুজের এন বিপি একই কোণ। তাহলে এই কোণটা এই কোণেরই সমান যদি হয়, তাহলে এই ত্রিভুজের বাকি কোণ কোনটি? এটি। তার সঙ্গে এই ত্রিভুজের বাকি কোণ কোনটি? এটি। তোমরা যদি একবার কোণ ঠিক করে মার্ক করতে পারো, তারপরে তোমরা অনুরূপ বাহু বের করা কোনো কঠিন ব্যাপার নয়। এবং আমি চাইব পরীক্ষার হলে যে এইভাবে কোণ মার্ক করবে, যেটা যে কোণের সমান কাউকে সিঙ্গেল দাগ দিলে, কাউকে ডবল দাগ দিলে, আর সমকোণকে সবসময় তো বক্স সাইন দিতে হয়। এই বিষয়গুলো মাথায় রেখে এগিয়ে যাবে। এবার এখানে তোমাদের প্রয়োগ বলতে 24 নম্বর হলো, 25 নম্বর লাগবে না। এবার তোমাদের 26 নম্বর প্রয়োগের শুধুমাত্র হেডলাইনটি মনে রাখার দরকার, বলেছে প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। সেটিতে কি বলা আছে? এই রকম যদি দুটো ত্রিভুজ যদি সদৃশ ত্রিভুজ হয়, তাদের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সমান হবে, মানে বর্গের সঙ্গে সমানুপাতি হবে। তোমাদের নিশ্চয়ই আগের ভিডিওতে তোমরা লক্ষ্য করেছো, একটি জিনিস বলা হয়েছে যে দুটি ত্রিভুজ যদি সদৃশ হয়, সদৃশ কোণী হয়, একই কথা, তাহলে তাদের পরিসীমার অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির সমানুপাতি হয়। আমি সংক্ষেপে দুটো ত্রিভুজের কথা বলে দিই। ধরো এবিসি, আরেকটি ত্রিভুজ আছে মনে করো পিকিউআর নাম দিলাম। বলা হলো এই দুটো ত্রিভুজ সদৃশকোণী তথা সদৃশ্য। সংক্ষেপে বলছি, এই 26 নম্বর প্রয়োগ হিসাবে এই ত্রিভুজের ক্ষেত্রফল
ত্রিভুজ এ বি সি মানে ক্ষেত্রফল বোঝায়, এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ পি কিউ আর ইকুয়াল টু তাদের অনুরূপ বাহুগুলির বর্গের সমান, অর্থাৎ এ বি স্কোয়ার বাই পি কিউ স্কোয়ার। আমি এখানে ধরে নিচ্ছি এবির সঙ্গে এটি অনুরূপ, আর এটির সঙ্গে এটি অনুরূপ, আর এই বাহুটির সঙ্গে এই বাহুটির অনুরূপ, ইকুয়াল টু এখানে বিসি স্কোয়ার বাই কিউ আর স্কোয়ার, আর এই ত্রিভুজের এসি স্কোয়ার বাই এখানকার পি আর স্কোয়ার। অর্থাৎ ক্ষেত্রফলের ক্ষেত্রে বাহুগুলির স্কোয়ার, আর পরিসীমার ক্ষেত্রে বলা ছিল ত্রিভুজ, মনে করিয়ে দিচ্ছি এবিসি এর পরিসীমা যখন বলবো ভাষায় লিখতে হবে পরিসীমা বাই ত্রিভুজ পি কিউ আর এর পরিসীমা ইকুয়াল টু, তখন কিন্তু স্কোয়ার হবে না, শুধু বাহুগুলো হবে, এবি বাই পি কিউ ইকুয়াল টু বিসি বাই কিউ আর ইকুয়াল টু এসি বাই পি আর। তাহলে ডিফারেন্সটা বুঝলে, যখন ক্ষেত্রফলের অনুপাত তখন বাহুগুলির বর্গের অনুপাতের সমান, আর যখন পরিসীমার অনুপাত এবং সেই অনুপাত শুধু বাহুগুলির সমানুপাতিক। তো এই দুটো সম্পর্ক মাথায় রাখবে, সেটা কাজে লাগবে। এবার আমরা অনুশীলনী আলোচনায় যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ অনুশীলনী 18.4 পেজ নাম্বার 259। ফার্স্ট কোশ্চেন লক্ষ্য করো, ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি, বিডি এসি এর উপর লম্ব, এখানে বি কোণ 90 ডিগ্রি, বিডি এসি এর উপর লম্ব, বিডি 8 সেন্টিমিটার, এডি 5 সেন্টিমিটার, তাহলে সিডির দৈর্ঘ্য কত? তো তোমাদের চিত্রের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আমি। লক্ষ্য করো যে এ বি সি ত্রিভুজ করেছি, যেখানে বি কোণ সমকোণ, বি থেকে লম্ব অঙ্কন করেছি। আমি ছোট ছোট করে লিখে রাখছি যে এডি 5 সেন্টিমিটার, বিডি 8 সেন্টিমিটার, তাই কোশ্চেনও আছে। আর এই ডিসি বা সিডি তোমাদের নির্ণয় করতে বলেছে। তো এখানে লক্ষ্য করো যে ত্রিভুজ এবিসি এর সমকৌণিক বিন্দু বি থেকে, এটি কিন্তু সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজ এসি এর উপর লম্ব করা হয়েছে এডি। তাহলে স্বভাবতই এবিডি ত্রিভুজ আর বিডিসি ত্রিভুজ কী হবে? এরা সদৃশ্যকোণী তথা সদৃশ্য। 48 নম্বর উপপাদ্যে আমরা শিখেছি, এখানে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, এই ত্রিভুজের সদৃশ্য। তাহলে অনুরূপ বাহুগুলি সমানুপাতি। তাহলে বিডি বাই সিডি মানে এই ত্রিভুজের লম্ব বিডি বাই এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব এটি সিডি, কারণ তোমরা দেখবে এই কোণ এই কোণের সমান হবে, আর এই কোণ এই কোণের সমান। সেই হিসাবে এই ত্রিভুজের বিডি আর এই ত্রিভুজের সিডি, আবার এই ত্রিভুজের ভূমি যদি আমি নেই এডি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হবে কি বিডি। তো যদি বজ্রগ্রহণ করি বিডি স্কোয়ার ইকুয়াল টু কী হবে? এডি ইন্টু সিডি। তো বিডি স্কোয়ারের মান 8 আছে, 8 স্কোয়ার ইকুয়াল টু 5 ইন্টু সিডি। এখান থেকে সরাসরি সিডি ইকুয়াল টু কী হবে? 8 8 64/5 12.8 সেন্টিমিটার। এবার পরের কোশ্চেন অনুযায়ী আমি এটা সলভ করে দিয়েছি। এটা আমি তোমাদের ক্যামেরায় ধরছি, তোমরা একটু পজ করে লিখে নেবে, কারণ এটি একই রকম, সুতরাং আলাদা করে ডিসকাস করার দরকার নেই। আমি বড় কোশ্চেনে চলে যাচ্ছি। এই হচ্ছে √/80 আসবে, 80 মানে 5√5 সেন্টিমিটার, 4√5 সেন্টিমিটার, যেখানে এবি বের করতে বলছে, এবি বের করে দেওয়া হয়েছে। চিত্রটি লক্ষ্য করো। তো এবার আমরা আসি বড় কোশ্চেন 3 নম্বরে। 3 নম্বরে কোশ্চেন লক্ষ্য করো। বলা হয়েছে যে একটি বৃত্তের এবি হচ্ছে ব্যাস, আর বৃত্তের পরিধির উপর পি যে কোনো একটি বিন্দু, এই পি বিন্দুতে একটি স্পর্শক, আর এ আর বি বিন্দুতে দুটি স্পর্শক, এ বিন্দুতে একটি, বিতে একটি, পিতে একটি, 3টি স্পর্শক তারা ছেদ করেছে এখানে কিউ বিন্দুতে আর এখানে আর বিন্দুতে। অর্থাৎ এ বিন্দুতে অঙ্কিত স্পর্শককে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক কিউ বিন্দুতে ছেদ করেছে, আর বিতে অঙ্কিত স্পর্শক পিতে অঙ্কিত স্পর্শককে আর বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে পি কিউ ইন্টু পি আর, এখানে কিন্তু ইস্টু নয়, ইন্টু ইকুয়াল টু আর স্কোয়ার। আর মানে কি? যেখানে বৃত্তের ব্যাসার্ধ এই যে ওপি ইকুয়াল টু আর। তো এবার আমরা কি করেছি? মূলত যেটি আমি করেছি আগেই তোমাদের বলে দিই,
এই কোণটিকে 90 ডিগ্রি প্রমাণ করার চেষ্টা করেছে। এই কোণটি যে 90 ডিগ্রি তা কিন্তু তোমাদের বইয়ের আগে একটি প্রয়োগে ছিল। আমি সেটা এখানে সংক্ষেপে তোমাদের করে দিয়েছি, সেটা বলে দিচ্ছি আমি। তোমরা একটি উপপাদ্য, সেটা 41 নম্বর উপপাদ্য তোমরা শিখেছো, আমি চিত্র থেকেই বলে দিচ্ছি যে এখানে আমি 41 নম্বর উপপাদ্যের একটুখানি মনে করিয়ে দিই। কোনো ত্রিভুজের যদি বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, মনে করে দেখো এইরকম উপপাদ্য ছিল। বহিস্থ পি বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করলাম, তারা যদি এ আর বি বিন্দুতে স্পর্শ করে ও কেন্দ্রীয় বৃত্তে, তাহলে এই স্পর্শক দুটি যেমন দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ পি এ ইকুয়াল টু পিবি, তেমনি এই কেন্দ্রস্থ কোণ দুটি কী হয়, সমান উৎপন্ন করে। 41 নম্বর উপপাদ্যতে ছিল। সেটি প্রয়োগ করে আমরা এই উপরের চিত্রে লক্ষ্য করো, তাহলে আমরা এই কোণটি এই কোণের সমান লিখতে পারি। ভালো করে দেখো, এই কোণটি এই কোণের সমান। তো এই কোণটির নাম কি? কোণ এ ও কিউ ইকুয়াল টু কোণ পি ও কিউ। যদি তাই সমান হয়, আবারও মার্ক করে দিচ্ছি, এই কোণটি যদি এই কোণের সমান হয়, তাহলে এই কোণটি এই পূর্ণ কোণের হাফ, এই কোণটুকু এইটুকু নাম কি? কোণ পি ও কিউ ইকুয়াল টু হাফ অফ এই যে পুরো কোণ এখান থেকে এইটুকু, নাম কি? কোণ পি ও এ। তাহলে অনুরূপভাবে তোমরা দেখো, আমরা রাইট সাইডেও লিখতে পারি এই কোণটি এই পূর্ণ কোণের হাফ। তো রাইট সাইডের কোণটি এই কোণের নাম কি? পি ও আর ইকুয়াল টু হাফ কোণ পি ও বি। তাহলে যদি এটি আর এটি যদি আমরা যোগ করি, তার মানে পি ও কিউ প্লাস পি ও আর, তাহলে দুই জায়গার থেকে হাফ আমরা যদি কমন নিই, হাফ কমন নেওয়ার পর কি থাকবে? পি ও এ কোণ পি ও এ প্লাস কোণ পি ও বি। চিত্রে লক্ষ্য করো যে এই দুটো কোণ মানে কি? এই কোণ আর এই কোণ মানে আমি বলতে পারি কিউ ও আর। কোণ কিউ ও আর ইকুয়াল টু এই কোণ এবং এই কোণের হাফ। তাহলে এই পুরো কোণ একটি এ ও বি সরলেখার উপর পূর্ণ কোণ কত? 180 ডিগ্রি। তাহলে হাফ ইন্টু 180 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। ক্লিয়ার? তার মানে আমরা কিন্তু পেলাম যে এই যে আমি যেটা মার্ক করেছি, এটি তাহলে কী পেলাম? সমকোণ। এই যে কিউ ও আর সমকোণ। তো তোমরা তো একটু আগে শিখেছো, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর যদি লম্ব অঙ্কন করা যায়, তাহলে যে পাশাপাশি দুটি ত্রিভুজ উৎপন্ন হয়, সেই ত্রিভুজ দুটি কী হবে? পরস্পর সদৃশ্য, এবং তারা প্রত্যেকে বৃহত্তর ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। তো এবার আমি আসি চিত্রে তোমাদের এখানকার হিসাবে। তা আমি পিও কিউ আর পিও আরকে সদৃশ্য করেছি। দেখো, এই যে রেড মার্ক আর গ্রিন মার্ককে সদৃশ্য করলাম। তো রেড মার্কের ওপি বাই, অর্থাৎ এই ত্রিভুজের ওপি মানে ভূমি, আর এই ত্রিভুজের হবে কি? পি আর হবে ভূমি। কারণ তোমাদের একটু আগে যে কথা বললাম, কোণ যদি তোমরা মিলিয়ে নাও তাহলে বুঝতে পারবে। এই ত্রিভুজের ক্ষেত্রে এটি ভূমি, আর এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কি? পি আর। আমি একটু এখানেই লিখে দিচ্ছি, কারণ তোমাদের ক্যামেরার বাইরে চলে যাচ্ছে। যদি ত্রিভুজ দুটোকে আমরা ধরি, এই ত্রিভুজের ওপি বাই মানে ভূমি নিলাম, তাহলে এই গ্রিন ত্রিভুজের কি হবে? পি আর ইকুয়াল টু এই ত্রিভুজের লম্ব কি? পি কিউ বাই এই ত্রিভুজের লম্ব কি? ও পি। তাহলে ওপি ইন্টু ওপি, আর এদিকে হচ্ছে কি? পি কিউ ইন্টু, এদিকে গুণ করলে হচ্ছে পি কিউ ইন্টু পি আর ইকুয়াল টু ওপি ইন্টু ওপি মানে কি? ওপি স্কোয়ার। তার মানে পি কিউ ইন্টু পি আর ইকুয়াল টু ওপি স্কোয়ার মানে কী হবে? আর স্কোয়ার। কারণ ওপি হলো বৃত্তের ব্যাসার্ধ, এবং কোশ্চেনে বলা আছে বৃত্তের ব্যাসার্ধের মান আর, এবং এটি প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণ হয়ে গেল। এই হলো তোমাদের 3 নাম্বার। এবার আমি এখানে যা যা ভাষা লিখেছি তোমাদের পরপর আমি ক্যামেরায় দেখাচ্ছি। তোমরা যাদের ভাষা লিখতে অসুবিধা হবে তারা এখান থেকে দেখে নেবে।
যে জায়গাটিতে প্রমাণ হবে অবশ্যই তাকে হাইলাইট করবে। এবার আমরা আসি 4 নম্বর কোশ্চেনে। আমার এখানে কোশ্চেন লেখা আছে, তোমরা বই থেকেও দেখতে পারো বা আমার ক্যামেরা থেকেও দেখতে পারো। কোশ্চেন কি বলা আছে যে এবিকে ব্যাস করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করা হলো। চিত্রে দেখো এবি ব্যাস করে আমি একটি অর্ধবৃত্ত অঙ্কন করেছি। তারপরে বলা আছে কি যে এবি এর উপর সি যে কোনো একটি বিন্দু নিলাম। দেখো এখানে সি নিয়েছি, কেন্দ্রে নিই, সি একটি আলাদা বিন্দু নিলাম। তো সি থেকে এবি এর উপর লম্ব অঙ্কন করা হলো যা অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করে। এখান থেকে লম্ব অঙ্কন করেছি, এই সিতেই এবি এর উপর লম্ব অঙ্কন করেছি যা গিয়ে ডিতে অর্ধবৃত্তকে ছেদ করে। প্রমাণ করতে হবে যে সিডি হলো এসি ও বিসি এর মধ্য সমানুপাতি। এই সিডি হলো এসি ও বিসি এর মধ্য সমানুপাতি। তোমরা মনে করে দেখো, মধ্য সমানুপাতি সম্পাদ্য যদি তোমরা করে থাকো তাহলে সেক্ষেত্রে এই চিত্রটি তোমাদের মনে পড়বে। কীরকম ছিল? তোমরা যদি কেউ √21 মান সম্পাদ্য যদি হয়ে থাকে, √21 মানে ছিল কি 7 × 3, তখন তোমরা কিন্তু এরকম চিত্র দিয়ে অঙ্কটা করেছিলে, সম্পাদ্য করেছিলে। তারই প্রমাণ এখন পাবে। দেখো, যেহেতু এখানে লক্ষ্য করো যে এ ডি বি এটি একটি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে কী হবে? সমকোণ। আর এটি তো লম্ব বলা আছে, তাহলে সমকোণী বিন্দু থেকে যখন অতিভুজের উপর আমি লম্ব অঙ্কন করেছি, তাহলে এই যে আমি মার্ক করেছি গ্রিন আর রেড ত্রিভুজ, এই দুটো কী হবে? পরস্পর সদৃশ্যকোণী তথা সদৃশ্য। তাহলে তাদের অনুরূপ বাহুগুলি সমান। এবং এখানে কোণের যদি হিসাব তোমরা করো তাহলে কিন্তু এই কোণটি এই কোণের সমান হবে, আর এই ডবল দাগ কোণটি ডবল দাগের সমান হবে। অনেক আলোচনা করেছি, তোমরা বুঝে নিও। তাহলে নিশ্চয়ই যদি আমি এই ত্রিভুজটি ধরি, এই ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু আর ছোট ত্রিভুজের কোন কোণের বিপরীত বাহু, এই সিঙ্গেল দাগ, এই কোণের বিপরীত বাহু সমানুপাতি হবে। আবার এই ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু অর্থাৎ এসি, ছোট ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু অর্থাৎ সিডি সমানুপাতি হবে। ঠিক তাই লিখেছি। লক্ষ্য করো যে যদি আমি তোমাদের দেখাতে যাই তাহলে তোমাদের ক্যামেরার বাইরে যাচ্ছে, আমি ওই হিসাবে লিখে দিচ্ছি। চিত্র থেকে লিখে দিচ্ছি যে এই দিককার ত্রিভুজের সিডি অর্থাৎ এই যে সিঙ্গেল দাগের বিপরীত বাহু সিডি বাই, তাহলে এখানে সিঙ্গেল মার্ক করা যে কোণ তার বিপরীত বাহু কী হবে? বিসি ইকুয়াল টু, যখন আমি এই ত্রিভুজের ক্ষেত্রে এসি নিলাম, এসি মানে এই ডবল দাগের বিপরীত বাহু, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কী নেব? এই ডবল দাগের বিপরীত বাহু কী নেব? সিডি। তার মানে বজ্রগুণ করলে কী হবে? সিডি স্কোয়ার ইকুয়াল টু এসি ইন্টু বিসি। তার মানে কি? সিডি ইকুয়াল টু √AC ইন্টু বিসি। ওই কথাটি মনে করো, √21 যেমন করেছিলাম √7 ইন্টু 3 তার মতোই এলো। অর্থাৎ এই সম্পর্ক আসলে আমরা কি বলি? সিডি হলো এসি ও বিসি এর মধ্য সমানুপাতি। নিশ্চয়ই ক্লাস 9-এ যখন মধ্য সমানুপাতি না ক্লাস 8-এ ছিল তখন তোমরা বুঝে থাকবে যে মধ্য সমানুপাতি হয় তার স্কোয়ার ইকুয়াল টু অপর দুটির গুণফল, বা সেটি ইকুয়াল টু √ অপর দুটির গুণফলের স্কোয়ার রুট। যাই হোক, তাহলে সিডি ইকুয়াল টু এসি ও বিসি এর কী হলো? মধ্য সমানুপাতি। এই হলো 3 নম্বর প্রমাণ। 3 না, এটা 4 গেল। এখন আমরা আসি 5 নম্বর। 5 নম্বর খুব ইম্পর্টেন্ট, তোমরা 5 স্টার মার্ক করতে পারো। কোশ্চেন লক্ষ্য করো যে ত্রিভুজ এবিসি এর কোণ এ 90 ডিগ্রি। চিত্রে দেখো এই কোণটি 90 ডিগ্রি, আর এটি লম্ব টানা হয়েছে বিসির উপর। তো বলেছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল। এটা সিম্বল এইরকম দেওয়া মানে ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বলছে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বাই ছোট এই ডান দিকের ত্রিভুজ আমি মার্ক করে রাখলাম, এটির ক্ষেত্রফলের অনুপাত পুরো ত্রিভুজের অতিভুজে বিসি স্কোয়ার বাই এই ছোট্ট ত্রিভুজের অতিভুজে এসি স্কোয়ারের সমান। অর্থাৎ ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত তাদের অতিভুজের বর্গের অনুপাতের সমান। তো যখন আমরা ত্রিভুজ দুটি, আমি চিত্র থেকে যতটুকু বলা যায় বলে নিচ্ছি, যখন কোনো সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানা হয় তখন তাহলে এই দুটো ত্রিভুজ যেমন সদৃশ্যকোণী হয়, তেমনি এরা প্রত্যেকে বৃহত্তর ত্রিভুজের সঙ্গে সদৃশ্যকোণী তথা সদৃশ্য হয়। তাহলে ডান দিকের যে মার্ক করা ত্রিভুজ এডিসি, তাহলে বড় ত্রিভুজ এ বি সি এর সদৃশ্যকোণী হবে বা সদৃশ্য হবে।
তাহলে এদের অনুরূপ বাহুগুলি কি সমানুপাতি হবে? তো এই ত্রিভুজের, এই ছোট ত্রিভুজের এসি বাহু, এসি মানে কি এখানে অতিভুজ, এই যে সমকোণের বিপরীত বাহু, তাহলে বড় ত্রিভুজের এই সমকোণের বিপরীত বাহু কি বিসি অতিভুজ, এসি বাই বিসি ইকুয়াল টু ছোট ত্রিভুজের ক্ষেত্রে লম্ব ডিসি আবারও বলছি ডিসি, তাহলে বাই বড় ত্রিভুজের লম্ব কি এসি। তাহলে এখানে দেখো বজ্রগুণ যদি করি আমরা, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু ডিসি পাবো। এই সম্পর্কটি আমাদের কাজে লাগবে। এবারে আমি আসি, তোমাদের এখানে লেখা আছে কিন্তু আমি তোমাদের চিত্রের সঙ্গে সম্পর্ক রেখে আমি প্রমাণটা বুঝিয়ে দিচ্ছি। এবার ধরো আমাদের বলেছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজ এবিসি এর ভূমি কি আছে? ত্রিভুজ এবিসি এর ভূমি হচ্ছে বিসি। লক্ষ্য করো, আমি যদি এটিকে ভূমি ধরি তাহলে এটি লম্ব, আবার আমি এটিকে ভূমি এটিকে লম্ব ধরতে পারি, বা এটিকে ভূমি এটিকে লম্ব ধরতে পারি, যেখানে সমকোণ সেখানে আমি ধরতে পারি। তাহলে এখানে যেহেতু আমাদের এডি লম্ব করা আছে, তাহলে হাফ ইন্টু ভূমি মানে বিসি ইন্টু লম্ব হচ্ছে এডি বাই হাফ ইন্টু ভূমি। এবারে এই ত্রিভুজের ভূমি হচ্ছে আমাদের ডিসি, আমরা তখন বলেছি ডিসি ইন্টু লম্ব বা সমকোণিক ধারক বাহু দুটির গুণফল লিখলেও হয়, কোনো অসুবিধা নেই, একই কথা এডি। তো এখানে হাফ এবং হাফ কাটলো আর এডি বাই এডি কাটলো। তো আমি যদি আলটিমেটলি পেলাম আমরা কি বিসি বাই ডিসি। তো লক্ষ্য করো, আমি একটু পাশেই লিখি, জায়গার অভাব হচ্ছে। বিসিকে বিসি দিয়ে গুণ করলাম, তাহলে ডিসিকেও আমি কি করব? বিসি দিয়ে গুণ করব উভয় পক্ষকে। তাহলে উপরে আমি কি পেলাম? বিসি স্কোয়ার, উপরে বিসি স্কোয়ার পাচ্ছি। আর তোমাদের একটু আগে প্রমাণ করা হয়েছিল বিসি ইন্টু ডিসি ইকুয়াল টু কী ছিল? এসি স্কোয়ার। তার মানে আমার এখানে বিসি ইন্টু ডিসি, এই যে বিসি ইন্টু ডিসি এর মান ছিল কত? এসি স্কোয়ার। দেখো এই দুটো, এই অনুপাত ইকুয়াল টু এই অনুপাত, এটি প্রমাণ করতে বলা হয়েছে, এটি প্রমাণ হয়ে গেল। তো এখানে তোমরা এখন স্ক্রিনে তোমাদের দেখো লেখাটি পরিষ্কার করে লেখা আছে। এই যে ক্ষেত্রফল থেকে এখানে কাটাকাটি করা হয়েছে বিসি বাই ডিসি। এখানে দেখো কোনো ভগ্নাংশের লব ও হর উভয়কে বিসি দিয়ে গুণ করেছি, তোমরা ইচ্ছে করলে এখানে লিখে দিতে পারো। তাহলে বিসি ইন্টু বিসি বিসি স্কোয়ার, আর বিসি ইন্টু ডিসি ওপরে আমরা পেয়েছি এসি স্কোয়ার, এখানে পাশে আমি লিখে দিয়েছি এসি স্কোয়ার। এই প্রমাণটি তোমরা ভালো করে মার্ক করবে এবং এই কোশ্চেনটিকে 5 স্টার মার্ক দেবে, কারণ কোশ্চেনটি খুব ইম্পর্ট্যান্ট আছে। এবার আসি আমরা 6 নম্বর অনুশীলনী 6 নম্বরে। দেখো কোশ্চেন তোমাদের বলা আছে যে অকেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস, এ বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা বৃত্তকে সি বিন্দুতে এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শককে ডি বিন্দুতে ছেদ করে। চিত্রের সঙ্গে সম্পর্ক রাখো। এবি হচ্ছে বৃত্তের ব্যাস, এ থেকে একটি সরলরেখা অঙ্কন করেছি যা বৃত্তকে সি এবং এই বর্ধিত করলে বি বিন্দুতে অঙ্কিত স্পর্শককে ডি বিন্দুতে ছেদ করে। তো প্রথম আমাদের প্রমাণ করতে বলছে, প্রথম প্রমাণটি বেশি দরকার এখানে, দ্বিতীয়টি খুব একটা দরকার না, আমি করে দিয়েছি যে বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু ডিসি। এই বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু ডিসি। তার মানে এটি কিন্তু আজকের যে 48 নম্বর উপপাদ্যের পরের প্রয়োগটি আমি করেছি তার সঙ্গেই সম্পর্কিত, সেটিই প্রমাণ করতে হবে। তার মানে সেটি প্রমাণ করতে গেলে আমাদের এই কোণটি সমকোণ সেটি আমাদের বলতে হবে। আর এখানে সমকৌণিক বিন্দু থেকে আমরা লম্ব অঙ্কন করেছি, তাহলে এগুলো যে লম্ব, এই বিসি যে এডির উপর লম্ব, সেটিও আমাদের যুক্তি দিয়ে দেখাতে হবে। তো এটি তো সমকোণ বলা খুব সহজ কথা, কারণ তোমরা জানো একটি উপপাদ্য 39 উপপাদ্য হবে, যেখানে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কী হয়? লম্ব। অর্থাৎ এবি যেহেতু ব্যাস আর বিডি যেহেতু স্পর্শক, তাহলে এই কোণটি যেটি আমি মার্ক করেছি সেটি কি 90 ডিগ্রি। এবার হচ্ছে এই বিসি কী করে লম্ব হলো? লম্ব হবে কারণ এ সি বি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে সমকোণ। তাহলে এটি সমকোণ হলো পাশেরটিও সমকোণ, বা এটি সমকোণ হলেই আমি বলতে পারি কি বিসি এডি এর উপর লম্ব। তাহলে সমকৌণিক বিন্দু থেকে যখন অতিভুজ এডি এর উপর, বৃহত্তর ত্রিভুজ দেখো এ বি ডি ত্রিভুজে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর এসি বিসি লম্ব অঙ্কন করা হয়েছে,
তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ্য এবং এরা প্রত্যেকে বৃহত্তর ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। এখানে বৃহত্তর ত্রিভুজ এ বি ডি, তার সঙ্গে এই ছোট্ট ত্রিভুজটি বিসিডি এ দুটি সদৃশ্যকোণী। তো বৃহত্তর ত্রিভুজের এই সমকোণের বিপরীত বাহুর নাম কি? এডি। তাহলে এই ছোট ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম কি? বিডি। আর বৃহত্তর ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু কি? বিডি। তাহলে ক্ষুদ্রতর ত্রিভুজের তো নিশ্চয়ই এই কোণের সঙ্গে এই কোণ সম্পর্কিত থাকবে, তার বিপরীত বাহুর নাম কি? সিডি বা ডিসি। সিডি বা ডিসি, আমি সিডি লিখলাম। তাহলে এখানে যদি বজ্রগ্রহণ করি তাহলে বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু সিডি পাওয়া গেল। এটি ছিল 1 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণের ভাষা লক্ষ্য করো যে কোনো সরলরেখার জন্য আমি এ থেকে যে সরলরেখা অঙ্কন করেছি আমি এখানে করি যেখানেই করি না কেন, এসি এবং এডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা সমান হবে। ভালো করে শুনবে, এসি এবং এডি দ্বারা আয়তক্ষেত্র অর্থাৎ এসি এবং এডি এর গুণফল সর্বদাই সমান বা ধ্রুবক হবে। তো আমরা এখনই এসি ইন্টু এডি, আমি এবার অন্য ত্রিভুজ দুটো বলি। এবিডি ত্রিভুজ বৃহত্তর ত্রিভুজের সঙ্গে যদি এবিসি ত্রিভুজ করি, এবিডি এই ত্রিভুজের সঙ্গে আগে এই ত্রিভুজ সদৃশ্যকোণী করে করলাম, এবার বৃহত্তর ত্রিভুজের সঙ্গে যদি আমি এই ত্রিভুজটি নিই তাহলে লক্ষ্য করে কি পাই? বৃহত্তর ত্রিভুজের এডি মানে অতিভুজ, আর এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে কি? এবি, ইকুয়াল টু বৃহত্তর ত্রিভুজের লম্ব যদি আমি এবি নিই তাহলে এই ত্রিভুজের লম্ব কী নেব? এসি। তো লক্ষ্য করো তোমরা, এখানে যদি বজ্রগ্রহণ করি তাহলে এসি ইন্টু এডি ইকুয়াল টু কী হবে? এবি স্কোয়ার। অর্থাৎ এসি এবং এডি দ্বারা গঠিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যে ভাষাটি বলা আছে তোমাদের প্রশ্নে এসি এবং এডি দ্বারা, তাহলে সেই বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এই বাহু দ্বারা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দেখতে পাচ্ছি আমরা ব্যাসের, এবি মানে ব্যাস, ব্যাসের স্কোয়ার। তা বৃত্তের ব্যাস, আমরা তো একটি নির্দিষ্ট বৃত্ত নিয়ে কথা বলবো, তাহলে ব্যাস এবি ধ্রুবক, তার মানে যে কোনো সরলরেখার জন্যই এসি আর এডি এর দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ব্যাসের বর্গের সমান, অর্থাৎ সেটি সর্বদাই কী হবে? সমান। আমরা যেভাবেই সরলরেখা নিই না কেন সর্বদাই ব্যাসের স্কোয়ারের সমান হবে, অর্থাৎ যেখানেই আয়তক্ষেত্র তৈরি হোক এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদাই সমান। এটি হলো দ্বিতীয় প্রশ্নটির ভাষাগত উত্তর। তো আমি এখানে একবার তোমাদের লেখাটি দেখাচ্ছি চিত্রসহ, ধীরে ধীরে তোমাদের এগিয়ে দেখাচ্ছি স্ক্রিনে, তোমরা আস্তে আস্তে দেখে লিখে নেবে। অবশ্যই খাতায় কিন্তু এগুলো পরিষ্কার করে লিখবে, নাহলে তোমাদের পরীক্ষার সময় রিভিশন দিতে কিন্তু অসুবিধা হবে। নিচের ভাষাটি খুব মনোযোগ দিয়ে দেখবে, আমি ঠিকঠাক করে তোমাদের লিখে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা এখানকার এমসিকিউ এবং এসএ কিউ নিয়ে বা শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, অর্থাৎ 7 এবং 8, 7-এর এমসিকিউ এবং 8-এর। নাম্বার 7-এর এমসিকিউগুলো আলোচনা করছি। এমসিকিউ কীভাবে লিখতে হয় অনেকবার আমার ভিডিওতে আমি উল্লেখ করেছি, আবার সেই হিসাবে আমি এখানে খাতাটা বানিয়েছি, খাতার পেজটাকে রিপ্রেজেন্ট করেছি। এই দিকে 70% বা 75% রাখবে, এদিকে রাখবে 25%। এখানে আনসার এই লাইনটাতে থাকবে, এই লাইনটাতে রাফ ওয়ার্ক বা ক্যালকুলেশন লিখতে পারো। তো নাম্বার 1-এ কোশ্চেনে বলা আছে এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর এই শর্তটি দেওয়া আছে, এইটি শর্ত দেওয়া আছে, আর 4টি অপশান থেকে কোনটি রাইট সেটি করবে। এখানকার অঙ্কগুলো করার জন্য একটু বুদ্ধি দরকার, যদি মনোযোগ দিয়ে বুঝতে না পারো বা টেকনিক ধরতে না পারো তোমরা কিন্তু পরীক্ষায় এই অঙ্কগুলো শর্ট টাইমে করতে পারবে না। তো যাই হোক, বুদ্ধি কি, যেগুলো বাহুকে সমানুপাতি বলেছে সেই বাহুগুলোকে না তোমরা মিলিয়ে মার্ক করো দুটো ত্রিভুজে। দেখো এবি এর সঙ্গে ডিই অনুরূপ বাহুর সমানুপাতি, হয়তো যেহেতু এরা সমানুপাতি এরা অনুরূপ, তা এবিকে আমি দাগ দিয়েছি সিঙ্গেল, তাহলে এখানে ডিইকে সিঙ্গেল মার্ক করব। বিসিকে দাগ দিয়েছি আমি জোড়া দাগ দিয়েছি, এখানেও জোড়া দাগ মার্ক করবে ডিসির সঙ্গে, ডিএফের সঙ্গে। দেখো এটার সঙ্গে কিন্তু এটা না,
আর এসিকেল মার্ক করেছি ট্রিপল একটা দাগ, এখানেও ট্রিপল দাগ। তার মানে আমি বুঝলাম যে এই বাহুর বিপরীত কোণ এখানকার এই বাহুর বিপরীত কোণের সমান হবে। এখানে জোড়া দাগের বিপরীত কোণ এর সঙ্গে এই জোড়া দাগের বিপরীত কোণ ই সমান হবে, এবং এখানকার এই যে ট্রিপল মার্ক করা আছে তার বিপরীত কোণ বি এর সঙ্গে এই ট্রিপল মার্কের বিপরীত কোণ ডি সমান হবে। ঠিক সেই কথাগুলো আমি লিখে নিয়েছি। জাস্ট আমরা সমানুপাতির সঙ্গে আগে কোণগুলো লিখে নেব, নিয়ে দেখব যে সম্পর্কটি এখানকার কোণে যে সম্পর্কটি রাইট আছে বা সেটি আমরা এখানে মার্ক করে দেব। এই সহজ বুদ্ধি যদি তোমরা এইভাবে লিখে না নাও তাহলে কিন্তু এটা ধরতে পারবে না। আমি আবারও ওয়ার্নিং দিচ্ছি। ঠিক 2 নম্বরে বলেছে যে এরকমই ঘটনা বলা আছে ABC DEF আর PQR এই ত্রিভুজ দুটি সদৃশ্যকোণী, এদের কোণগুলো বলা আছে কোনটি কোণের সমান, আর 4টি অপশান দিয়ে বলছে কোনটি সঠিক নয়। আচ্ছা, এই ত্রিভুজগুলোর মধ্যে বলা আছে এই কোণটি এই কোণের সমান। দেখো মার্কিং হিসাবে দেখো আমি মিলিয়ে মার্ক করেছি এই কোণটি এই কোণের সমান। তাহলে এই কোণের বিপরীত বাহু এখানকার এই কোণের বিপরীত বাহু কি EF বাই এই কোণের বিপরীত বাহু কি PR, EF বাই PR ইকুয়াল টু এখানকার এই কোণের বিপরীত বাহু কি DF, এখানকার এই কোণের বিপরীত বাহু কি PQ। তাহলে বাকি থাকলো এখানকার D আর এখানকার মধ্যে বাকি থাকলো কি QR। তো এখান থেকে যে সম্পর্কগুলো তৈরি হচ্ছে এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, বা এটার ইকুয়াল টু এটা, এইভাবে মিলিয়ে তোমরা বইয়ের অপশানগুলোতে দেখো যে এই সম্পর্ক এখানে কারোর সঙ্গে ম্যাচ করছে না। এখানে কিন্তু বলেছে যেটি সঠিক নয়। ভুল করে সঠিকগুলো দিতে যাবে না, তাড়াহুড়ো কখনো করবে না, দেখে লিখবে কোশ্চেনে কি বলা আছে। কারণ অনেকেই এই জায়গাটিতে কোশ্চেনটিতে ভুল করে, সেই জন্য তোমরা একটু কোশ্চেনটি 5 স্টার মার্ক করে রাখো। এবার রোমান নাম্বার 3তে বলা আছে যে ABC এবং DEF ত্রিভুজের এ কোণটি ই কোণের সমান 40 ডিগ্রি বলা আছে, আর AB বাই ED কোশ্চেনে কিন্তু বলা আছে AB বাই ED ইকুয়াল টু বলা আছে AC বাই EF। তো আমি মার্ক করেছি এডির সঙ্গে, যেহেতু AB এর সঙ্গে ED অনুরূপ বাহু, তাহলে দেখো মার্ক করেছি, আর এটির সঙ্গে এটি অনুরূপ বাহু আমি মার্ক করেছি ধরার জন্য। MCQতে অত ডিটেলস তো লেখা সম্ভব নয়। তো যখন আমরা দেখলাম যে এই কোণের সমান, তো আমি লিখেই দিয়েছি। আবার এখানে বলা ছিল কিন্তু F কোণটি 65 ডিগ্রি। তো এই বাহু আর এই বাহু যেহেতু অনুরূপ, আর এই বাহু অনুরূপ, তার মানে এই বাহুর বিপরীত কোণ এই বাহুর বিপরীত কোণের সমান, অর্থাৎ এটি 65 হলে এটি 65 হবে, তাই লিখেছি। তাহলে এই ত্রিভুজের বাকি কোণটি চেয়েছে, এটা যে কেউ পারবে। এই হচ্ছে বিষয়টি। রোমান 4 এবং রোমান 5 তোমরা একটুখানি চিত্রে দেখে লিখে নিও। ঠিক এই সকল বুদ্ধি এখানে প্রয়োগ করে করা হয়েছে। আর রোমান 5-এ পরিসীমার কথা বলা ছিল, আমি ডিটেলস লিখেছি, তোমাদের অসুবিধা হবে না, একটু দেখে নিয়ে লিখে নাও। এটা ডিসকাস করছি না, যাতে আমি 8 নম্বর তাড়াতাড়ি তোমাদের ডিসকাস করতে পারি। এবার চলে আসো 8 নম্বরে। 8 নম্বরের প্রথম কোশ্চেন লক্ষ্য করো। প্রথম কোশ্চেনে বলা আছে, চিত্র দিয়ে বলা আছে ACB ইকুয়াল টু BAD। এখানে লম্ব অঙ্কন করা ছিল, এই কোণটি লম্ব ছিল 90 ডিগ্রি ছিল, আমি পাশে 90 ডিগ্রি মার্ক করেছি, এটি লম্ব। আর দেওয়া ছিল কি ACB মানে এই কোণটি এই কোণের সমান ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কোণটি এই কোণের সমান, আর এই কোণের সমান, তাহলে বাকি কোণটি বাকি কোণের সমান। এগুলো আমি মার্ক করে দিয়েছি, কারণ কোণ যখন সমান হবে তাহলে অনুরূপ বাহুগুলির সমানুপাতি করা আমাদের পক্ষে সম্ভব হবে। তাহলে তোমরা লক্ষ্য করো, আমি যখন BD নিচ্ছি, এই সিঙ্গেল দাগের বিপরীত বাহু BD নিয়েছি BD, তাহলে এখানকার সিঙ্গেল দাগে এই কোণের বিপরীত বাহু কী হবে AD। তাহলে BD বাই AD ইকুয়াল টু এই ত্রিভুজের ক্ষেত্রে AB অর্থাৎ সমকোণের বিপরীত বাহু, এই ত্রিভুজের ক্ষেত্রে কী হবে তাহলে AC। এবার এই সম্পর্কটি আমি নিলাম কেন, আরও একটি অনুপাত হয়, নিলাম কেন, আমার এখানেই অঙ্ক হয়ে যাবে। AD এর মান 3 আছে, AB এর মান 16, AC এর মান আছে 8, ক্যালকুলেশন করলে BD ইকুয়াল টু আসলো 6 সেন্টিমিটার। এবারে দেখো 8-এর রোমান 2-তে এরকম একটি ত্রিভুজ অঙ্কন করে এটি 90 ডিগ্রি ছিল, আর এটি লম্ব বলা ছিল, আর কিছু ছিল না। তো তোমরা 48 নম্বর উপপাদ্যের মতো করে যদি ভাবতে থাকো, তাহলে তোমরা দেখবে যে এই কোণটি এই কোণের সমান হবে। তাহলে এবার ABD আর BCD
এ বি ডি আর এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ তো সদৃশ হয়ই, তাদের অনুরূপ বাহুগুলি আমরা মিলানোর চেষ্টা করি। তাহলে এ বি ডি এর যদি আমি বিডি নিই, অর্থাৎ এই জোড়া দাগের এই বিপরীত বাহু, এই জোড়া দাগওয়ালা কোণের বিপরীত বাহু বিডি নিই, তাহলে এখানকার এই জোড়া দাগওয়ালা কোণের বিপরীত বাহু কী নেব? সিডি। আবার এই ত্রিভুজের অতিভুজ যদি এবি নেই, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কী নেব? বিসি। তাহলে এই ত্রিভুজের বাকি বাহু এডি বাই এই ত্রিভুজের বাকি বাহু কি? বিডি। তো এখান থেকে আমি লক্ষ্য করছি যে বিডি এর মান তোমাদের প্রশ্নে দেখো বিডি, সিডি আর এবি দেওয়া আছে। তাহলে আমি বিডির মান, সিডির মান এবং এবির মান বসালাম, আর বিসি নিলাম। এই অংশটি নিলাম না, আমার যেটুকু প্রয়োজন তাই নিলাম। এখান থেকে নিশ্চয়ই বজ্রগ্রহণ করে বাকিটুকু তোমরা বের করতে পারবে। 8 রোমান 3 লক্ষ্য করো, এবিসি ত্রিভুজের এই কোণ সমকোণ বলা আছে আর এটি লম্ব বলা আছে। তো আমাদের মান দেওয়া আছে কোশ্চেনে, বিডি 8, এডি 4 সেন্টিমিটার, সিডি কত। তো যখন আমরা এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সদৃশ্য হব, সেটি তো আবার নতুন করে বলার কোনো দরকার পড়ে না। তো এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ আর এই ত্রিভুজের এই কোণের সমান। তাহলে এই কোণের বিপরীত বাহু বিডি যদি নেই, বিডি, তাহলে এই কোণের বিপরীত বাহু কী নেব? এডি। এবার অতিভুজ বাদ দিয়ে বাকি কোণ কি, বাকি বাহু কী থাকে? এর থাকে সিডি, আর এর ক্ষেত্রে থাকে কি? বিডি। সিডি বা ডিসি বাই বিডি। তো এখানে বজ্রগুণ করলে বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু ডিসি। তো সেখান থেকে বিডি এর মান দেওয়া আছে কোশ্চেনে 8 স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু ডিসি, কারণ এডির মান 4 আছে। এখান থেকে তোমরা ডিসি নিশ্চয়ই বের করতে পারবে 16 সেন্টিমিটার। তাহলে 8 রোমান 3 গেল, 8 রোমান 4। এবার কিন্তু ট্র্যাপিজিয়াম নিয়ে বলা আছে। এই যে চিত্রে ট্র্যাপিজিয়াম দেখছো, সেখানে এডি সমান্তরাল বিসি বলা আছে। এই দুটো ত্রিভুজ সদৃশকোণী তথা সদৃশ্য হবে, তাই আমি একটু সেট করেছি। তো কোন কোন কোণ সমান? এই কোণের সমান এই কোণ, এই কোণের সমান এই কোণ। মার্কিং দেখে তোমরা নিশ্চয়ই বুঝছো। আর এই দুটো বিপ্রতীপ কোণ। তো আমাদের এইরকম একটি অনুপাত এও বাই ওসি আর ডিও বাই ওবি ইকুয়াল টু হাফ দেওয়া আছে। তো যখন এই দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী হবে, তোমরা মিলিয়ে দেখো এডি বাই বিসি, এও বাই ওসি, ডিও বাই ওবি, আর এই অনুপাতটা ইকুয়াল টু হাফ আছে। তাহলে আমি এডি বাই বিসিকেও আমি হাফ লিখতে পারি, তাই লিখেছি। এডির মান 4 সেন্টিমিটার আর বিসি দেওয়া নেই। তো এখান থেকে বজ্রগুণ করলে বিসি ইকুয়াল টু 8 সেন্টিমিটার। এবারে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে 5 নম্বরে বলা আছে যে এবিসি আর ডিইএফ এরা সদৃশ্যকোণী তথা সদৃশ্য। আর অনুরূপ বাহু এখানে উল্লেখ করেছি কি? এবি এর অনুরূপ বাহু বলেছে ডিই। তোমরা চাইলে মার্ক করো, এইটির অনুরূপ বাহু বলা আছে ডিই। বিসি এর অনুরূপ বাহু ইএফ, এই যে আমি যেভাবে মার্ক করলাম তোমরাও সেইভাবে করতে পারো। আর এটির অনুরূপ বাহু বলা আছে ডিএফ। চিত্রে মার্ক করলে তোমাদেরও ধরতে সুবিধা হয়, এক্সামিনারেরও ধরতে সুবিধা হবে। যেহেতু এগুলো অনুরূপ বাহু বলা আছে, তাহলে আমি বলতেই পারি যে এই যে বি কোণ এর ই কোণের সমান। ই কোণ যদি 83 হয়, তাহলে বি কোণ কত হবে? 83। তো এই ত্রিভুজের দুটি কোণ পেয়ে গেলাম আমরা। আমাদের বাকি কোণটি বের করতে বলছে, তাহলে সি কোণ ইকুয়াল টু মাইনাস করে বেরোবে। আশা করি তোমরা, তাহলে আমরা উল্লেখ করলাম ত্রিভুজ এবিসি এর সি কোণ ইকুয়াল টু, এখানে দুটো কোণ আমরা পেয়ে গেছি, বাকি কোণটি আমরা বের করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং ভিডিওটি দেখার পর তোমরা নিজেরা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করবে। কারণ এখানকার যে অবজেক্টিভ যদি পরীক্ষায় আসে, এখান থেকে একটি প্রয়োগ আসার সম্ভাবনা থাকে। অবজেক্টিভ যদি পরীক্ষায় আসে, প্র্যাকটিস না থাকলে তোমরা দ্রুত করতে পারবে না। তোমাদের জন্য পরামর্শ যেটা আমার, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক করো, বা কোনো টেস্ট পেপার যেমন পর্ষদ আছে, তাহলে সেই বইগুলো থেকে তোমরা এর মধ্যেই খুঁজে খুঁজে দেখবে যে এই চ্যাপ্টারের উপর এইরকম অবজেক্টিভ কী কী আছে। এই এখনকার যে কনসেপ্ট তোমরা পেয়ে গেলে, সঙ্গে সঙ্গে যদি অবজেক্টিভগুলো এক জায়গায় লিস্ট করে সেগুলো সলভ করো, তাহলে দেখবে এখানকার কনসেপ্ট আরও ক্লিয়ার হবে, এবং তখন তোমরা দ্রুত ধরতে পারবে। এখানকার অঙ্কগুলো বুঝতে একটু অসুবিধা হয়, যারা একটু দুর্বল তাদের পক্ষে একটু অসুবিধা হয়। তো সুতরাং আমি যে পরামর্শ দিলাম সেই হিসাবে কাজ করো, কাজে লাগবে। থ্যাংক ইউ। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে, কারণ এর পরের ভিডিওটি খুব দ্রুত আমি পোস্ট করব।